এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকটি কি বলতো? সেই টপিকটি হচ্ছে দেখো পরিপাকে পাচক উৎসেচকের ভূমিকা বা রোল অফ ডাইজেস্টিভ এনজাইম ইন ডাইজেশন আমরা বলে থাকি। তো এই যে ডাইজেস্টিভ এনজাইম বা পাচক উৎসেচক এটি কয় ধরনের হয়? এই পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম এটি মূলত 3 ধরনের দেখতে হয়, তাই তো? সেই 3 ধরনের পাচক উৎসেচক কি? প্রথমটি হচ্ছে অ্যামিলোলাইটিক এনজাইম বা শর্করা বিশ্লিষ্টকারী উৎসেচক, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক যাকে আমরা বাংলায় বলতে পারি, আর 3 নম্বর হচ্ছে লিপোলাইটিক এনজাইম বা ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক আমরা যাকে বলে থাকি। তাহলে এই যে পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম কয় ধরনের? এই পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম মোট 3 ধরনের হয়। কি? নাম্বার 1 হচ্ছে অ্যামিলোলাইটিক এনজাইম বা শর্করা বিশ্লিষ্টকারী উৎসেচক, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক, তৃতীয় নম্বর হচ্ছে লিপোলাইটিক এনজাইম বা ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক। ক্লিয়ার? তো প্রথমে যে পয়েন্টটিতে আসছি যে অ্যামিলোলাইটিক এনজাইম বা শর্করা বিশ্লিষ্টকারী উৎসেচক আবার কয় ধরনের হতে পারে? এই যে শর্করা বিশ্লিষ্টকারী উৎসেচক বা অ্যামিলোলাইটিক এনজাইম এটি কিন্তু আবার 6 ধরনের হতে পারে। সেই 6 ধরনের উৎসেচকগুলো কি? সেই 6 ধরনের অ্যামিলোলাইটিক এনজাইমস বা শর্করা বিশ্লিষ্টকারী উৎসেচকগুলি হচ্ছে, প্রথমটি হচ্ছে টায়ালিন বা যাকে আমরা আরেকটি নামে ডাকতে পারি স্যালিভারি অ্যামিলেজ। তো টায়ালিন, এই যে টায়ালিনের যে স্পেলিং প্রথমে কিন্তু পি দিয়ে শুরু হবে, টি দিয়ে শুরু হবে না। দেখো আমি এখানে লিখেছি টায়ালিন, যে স্পেলিংটা লিখেছি PTYALIN, আবারও লিখে দিচ্ছি, কি লিখেছি? PTYALIN, টায়ালিন। তো দেখো এই যে টায়ালিন এর স্পেলিংটা কিন্তু একটু অন্যরকম, অর্থাৎ এটা মাথায় রাখবে যে টায়ালিন শব্দটা ইংলিশে শুরু হয় পি দিয়ে, PTYALIN। ক্লিয়ার? তো দেখো এরপরে দ্বিতীয় নম্বরে আসছি অ্যামিলেজ, তৃতীয় নম্বরে আসছি মল্টেজ, চতুর্থ নম্বরে আসছি আইসোমল্টেজ, 5 নম্বরে আসছি সুক্রেজ, 6 নম্বরে আসছি ল্যাকটেজ। ক্লিয়ার? এর পরবর্তী পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম যেটা রয়েছে সেটি হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক। তো এই প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক দেখো আবার কিন্তু 7 ধরনের রয়েছে, তাই তো? সেগুলো কি বলতো? নাম্বার 1 হচ্ছে পেপসিন, নাম্বার 2 এ আসছি রেনিন, নাম্বার 3 এ হচ্ছে ট্রিপসিন, নাম্বার 4 এ আসছি কাইমোট্রিপসিন, নাম্বার 5 হচ্ছে কার্বক্সিপেপটাইডেজ, নাম্বার 6 হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ, নাম্বার 7 হচ্ছে ডাইপেপটাইডেজ। ক্লিয়ার? তো তৃতীয় নম্বরে যেটিতে আসছি সেটি হচ্ছে লিপোলাইটিক এনজাইম বা ফ্যাট বিশ্লিষ্টকারী যে উৎসেচক। এই ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক মূলত লাইপেজকেই বলা হয়ে থাকে, তাই না? আর তোমরা ক্লাস 9-10-এও পড়ে থাকবে যে লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, তাই তো? তো এই যে লাইপেজ, এই লাইপেজ উৎসেচক এটি কিন্তু আবার 2 ধরনের হয়। কি ধরনের হয়? দেখো একটি হচ্ছে প্যানক্রিয়েটিক লাইপেজ আর একটি হচ্ছে ইন্টেস্টিনাল লাইপেজ। প্রথমে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে অ্যামিলোলাইটিক এনজাইম, যেটি হচ্ছে পাচক উৎসেচকের প্রথম ভাগ। তো অ্যামিলোলাইটিক এনজাইমে প্রথমে আসছি এই টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ। তো টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ কোথা থেকে নিঃসৃত হয়? এই স্যালিভারি অ্যামাইলেজ বা যাকে বলা হয় টায়ালিন, এটির উৎস হচ্ছে আমাদের লালা গ্রন্থি। কি বললাম? এই টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজের উৎস কি? উৎস হচ্ছে আমাদের
লালা গ্রন্থি বা যাকে বলা হয় স্যালিভারি গ্ল্যান্ড। ক্লিয়ার? তো এই যে টায়ালিন বা স্যালিভারি অ্যামিলেজ এটা কার উপর ক্রিয়া করে? ক্রিয়া করে সেদ্ধ শ্বেতসারের উপর। কিসের উপর ক্রিয়া করে? ক্রিয়া করে সেদ্ধ শ্বেতসার। এই সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে মল্টোজ। তাহলে টায়ালিন সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে উৎপন্ন করে কি? মল্টোজ। ক্লিয়ার? এরপরে 2 নম্বরে আসছি অ্যামাইলেজ। তো এই অ্যামাইলেজের উৎসটা কি? এই যে অ্যামাইলেজ যে অ্যামিলোলাইটিক উৎসেচকের একটি ভাগ, তো এই অ্যামাইলেজের উৎস কি? এই অ্যামাইলেজের উৎস হচ্ছে কি বলতো? অ্যামাইলেজের উৎস হচ্ছে অগ্নাশয় গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। তো এই অ্যামাইলেজ কার উপর ক্রিয়া করে? অ্যামাইলেজ ক্রিয়া করে সেদ্ধ শ্বেতসারের উপর। কার উপর ক্রিয়া করে? সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে। ক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে মল্টোজ এবং আইসোমল্টোজ। কি উৎপন্ন করে? মল্টোজ এবং আইসোমল্টোজ। কার উপর ক্রিয়া করে? সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে। কোন উৎসেচক? উৎসেচক হচ্ছে অ্যামাইলেজ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে অ্যামাইলেজের উৎস এবং তার ফাংশন। তো অ্যামাইলেজ তাহলে উৎপত্তি লাভ করে বা অ্যামাইলেজের উৎস হচ্ছে আমাদের অগ্নাশয় গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। তো এই অ্যামাইলেজ সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে এবং উৎপন্ন করে মল্টোজ এবং আইসোমল্টোজ। ক্লিয়ার? এবারে 3 নম্বরে আসছি সেটি হচ্ছে কি বলতো? মল্টেজ। তো এই যে মল্টেজ নামক যে উৎসেচক রয়েছে, অ্যামিলোলাইটিক উৎসেচক, সেই মল্টেজের উৎসটা কি? এই মল্টেজের উৎস হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি। কি বললাম? আমাদের আন্ত্রিক গ্রন্থি হচ্ছে এই মল্টেজের উৎস। তো এই মল্টেজ কার উপর ক্রিয়া করে? মল্টেজ ক্রিয়া করে মল্টোজের উপরে। মল্টেজ মল্টোজের উপরে ক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে গ্লুকোজ। তাহলে মল্টেজ কার উপর ক্রিয়া করলো? এই মল্টেজ ক্রিয়া করলো মল্টোজের উপর, দিয়ে উৎপন্ন করলো কি? উৎপন্ন করলো গ্লুকোজ। ক্লিয়ার? এরপরে আসছি 4 নম্বরে আইসোমল্টেজ। তো এই যে আইসোমল্টেজের উৎসটা কি বলতো? এই আইসোমল্টেজের উৎস হচ্ছে, এটারও উৎস হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। তাহলে আইসোমল্টেজ উৎসেচকটা উৎপত্তি লাভ করে আমাদের আন্ত্রিক গ্রন্থি থেকে। ক্লিয়ার? তো এই আইসোমল্টেজ কার উপর ক্রিয়া করে? এই যে আইসোমল্টেজ এটি কিন্তু ক্রিয়া করে কার উপর বলতো? ক্রিয়া করে আইসোমল্টোজের উপর। আইসোমল্টোজের উপর এই আইসোমল্টেজটা ক্রিয়া করে উৎপন্ন করে কি? উৎপন্ন করে গ্লুকোজ।
তাহলে আইসোমল্টোজের উপর ক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ। ক্লিয়ার? এরপরে 5 নম্বরে আসছে, সেটি হচ্ছে সুক্রেজ। তো এই সুক্রেজের উৎস কোথায়? এই সুক্রেজ উৎপত্তি লাভ করে কোথার থেকে বলতো? আমাদের আন্ত্রিক গ্রন্থির থেকে। কোথার থেকে? আমাদের আন্ত্রিক গ্রন্থির থেকে এই সুক্রেজটা কিন্তু উৎপত্তি লাভ করে। বুঝতে পেরেছো? তো দেখো, এই যে সুক্রেজ কার উপর ক্রিয়া করে? এই সুক্রেজ নিশ্চয়ই সুক্রোজের উপর ক্রিয়া করবে, তাই তো? কার উপর ক্রিয়া করবে? ক্রিয়া করবে সুক্রোজের উপর। সুক্রোজের উপর ক্রিয়া করবে সুক্রেজ। তো সুক্রেজ সুক্রোজের উপর ক্রিয়া করে কি কি উৎপন্ন করে? উৎপন্ন করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। ক্লিয়ার? তাহলে সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় কার দ্বারা? সুক্রেজের দ্বারা। ক্লিয়ার? এরপরে 6 নম্বরে আসছি, সেটি হচ্ছে ল্যাকটেজ। তো এই ল্যাকটেজের উৎস কি? এই ল্যাকটেজের উৎস হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি। কি বললাম? আমাদের আন্ত্রিক গ্রন্থি। এই ল্যাকটেজ আমাদের আন্ত্রিক গ্রন্থির থেকেই কিন্তু উৎপত্তি লাভ করে। ক্লিয়ার? তো এই ল্যাকটেজ কার উপর ক্রিয়া করে? ল্যাকটেজ ক্রিয়া করে ল্যাকটোজের উপরে। কার উপর ক্রিয়া করে? ক্রিয়া করে ল্যাকটোজের উপরে। তার মানে ল্যাকটেজ ক্রিয়া করে ল্যাকটোজের উপরে, দিয়ে কি উৎপন্ন করে? উৎপন্ন করে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। কি উৎপন্ন করে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ উৎপন্ন করে। তাহলে ল্যাকটেজ, কি বললাম? ল্যাকটেজ ল্যাকটোজের উপর ক্রিয়া করে উৎপন্ন করে কি? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। অথবা তোমরা বলতে পারো যে ল্যাকটেজ ল্যাকটোজের উপর ক্রিয়া করে উৎপন্ন করে বা পরিণত হয় গ্লুকোজ এবং গ্যালাক্টোজে। ক্লিয়ার? তাহলে এই যে অ্যামিলোলাইটিক এনজাইমস বা যে শর্করা বিশ্লিষ্টকারী যে উৎসেচক, এগুলো বুঝতে পারলে দেখো প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, বিশেষ করে শর্ট প্রশ্ন। এরপরে আসছি প্রোটিওলাইটিক এনজাইমস বা প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক। তো প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচকের মধ্যে আমরা প্রথমে যেটিতে আসছি, সেটি হচ্ছে পেপসিন। তো পেপসিন কোথার থেকে উৎপত্তি লাভ করে? পেপসিন উৎপত্তি লাভ করে গ্যাস্ট্রিক গ্রন্থির থেকে। আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে, যেখান থেকে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়, সেই গ্যাস্ট্রিক গ্রন্থির থেকে কিন্তু পেপসিনটা খরিত হয় বা উৎপন্ন হয়। তো এই পেপসিন কার উপর ক্রিয়া করে বলতো? পেপসিন ক্রিয়া করে প্রোটিনের উপর। তো প্রোটিনের উপর ক্রিয়া করে কি? ক্রিয়া করে পেপসিন। তো পেপসিন প্রোটিনের উপর ক্রিয়া করে উৎপন্ন করে কি? উৎপন্ন করে পেপটোন। কি উৎপন্ন করলো? উৎপন্ন করলো পেপটোন। ক্লিয়ার? এরপরে 2 নম্বরে আসছি, যেটি হচ্ছে রেননিন। তো এই রেননিনের উৎসটা কি? এই রেননিনের উৎস হচ্ছে কি বলতো? এই রেননিনের উৎস হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে রেননিনটাও আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থির থেকে উৎপত্তি লাভ করে। তো এই রেননিন কার উপর ক্রিয়া করে? ক্রিয়া করে
কেসিনের ওপর দিয়ে কি উৎপন্ন করে? উৎপন্ন করে প্যারাকেসিন। কি উৎপন্ন করে? উৎপন্ন করে প্যারাকেসিন। তাহলে রেননিন কেসিনের ওপর ক্রিয়া করে। কি বললাম? রেননিন কেসিনের ওপর ক্রিয়া করে এবং উৎপন্ন করে প্যারাকেসিন। ক্লিয়ার? এরপরে 3 নম্বরে আসছি, ট্রিপসিন। তো এই ট্রিপসিনের উৎপত্তি স্থল কোথায় বা উৎপত্তি লাভ করে এই ট্রিপসিনটা কোথা থেকে? এই যে ট্রিপসিন, এটি কিন্তু উৎপত্তি লাভ করে কোথা থেকে বলতো? উৎপত্তি লাভ করে আমাদের অগ্নাশয় গ্রন্থির থেকে। কোথা থেকে? আমাদের অগ্নাশয় গ্রন্থির থেকে। এই যে ট্রিপসিন কার উপর ক্রিয়া করে? এই ট্রিপসিনটা ক্রিয়া করে কিন্তু প্রোটিনের উপরে। কার উপর? ট্রিপসিনটা ক্রিয়া করে এই ট্রিপসিনটা ক্রিয়া করে প্রোটিনের উপর। ক্রিয়া করে উৎপন্ন করে বা পরিণত হয় কিসে? পরিণত হয় পেপটাইডে। কিসে পরিণত হয়? পেপটাইডে পরিণত হয়। ক্লিয়ার? তাহলে ট্রিপসিন অগ্নাশয় গ্রন্থির থেকে খরিত হয় বা ট্রিপসিনের উৎসস্থলে হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। এই ট্রিপসিন ক্রিয়া করে প্রোটিনের উপর এবং যা পরিণত হয় পেপটাইডে। ক্লিয়ার? এরপরে 4 নম্বরে যেটিতে আসছি সেটি কি বলতো? সেটি হচ্ছে কাইমোট্রিপসিন। তো এই কাইমোট্রিপসিনের উৎস কি বা কাইমোট্রিপসিন কোথা থেকে উৎপত্তি লাভ করে? এই যে কাইমোট্রিপসিন, এটি কিন্তু উৎপত্তি লাভ করে কোথা থেকে বলতো? আমাদের অগ্নাশয় গ্রন্থির থেকে। কোথা থেকে? আমাদের অগ্নাশয় গ্রন্থির থেকে এই কাইমোট্রিপসিনটা উৎপত্তি লাভ করে। ক্লিয়ার? তো যাই হোক, এই কাইমোট্রিপসিন কিসের উপর ক্রিয়া করে? এই কাইমোট্রিপসিন যার উপর ক্রিয়া করে সেটি হচ্ছে দুগ্ধ প্রোটিন। কার উপর ক্রিয়া করে? দুগ্ধ প্রোটিনের উপর ক্রিয়া করে। তাহলে কাইমোট্রিপসিন কার উপর ক্রিয়া করে? কাইমোট্রিপসিন ক্রিয়া করে দুগ্ধ প্রোটিনের উপর। দিয়ে কিসে পরিণত হয়? পরিণত হয় পেপটাইডে। কিসে পরিণত হয়? পরিণত হয় পেপটাইডে। ক্লিয়ার? এরপরে আসছি কার্বক্সি পেপটাইডেজ। এই কার্বক্সি পেপটাইডেজের উৎস কি বলতো? এই কার্বক্সি পেপটাইডেজের উৎস হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি। এই কার্বক্সি পেপটাইডেজের উৎস কি? আমাদের আন্ত্রিক গ্রন্থি। তো এই কার্বক্সি পেপটাইডেজ এর মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। দেখো, কথাটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ। ক্লিয়ার? তার মানে এই কার্বক্সি পেপটাইডেজ কার উপর ক্রিয়া করবে? ক্রিয়া করবে পেপটাইডের উপর। কার উপর ক্রিয়া করবে? পেপটাইডের উপর ক্রিয়া করে কি উৎপন্ন করবে বা কিসে পরিণত হবে? পরিণত হবে অ্যামিনো অ্যাসিডে। কিসে পরিণত হবে? অ্যামিনো অ্যাসিডে। তাহলে কার্বক্সি পেপটাইডেজ কার উপর ক্রিয়া করে? কার্বক্সি পেপটাইডেজ ক্রিয়া করে পেপটাইডের উপর এবং পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। ক্লিয়ার? এরপরে 6 নম্বরে আসছি, এটি হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ। তো এই যে অ্যামিনো পেপটাইডেজ, এটার মধ্যেও কিন্তু পুরো ঘটনাটা লুকিয়ে আছে। তো এই অ্যামিনো পেপটাইডেজের উৎস কি? এটারও উৎস হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি।
ক্লিয়ার? তো এই অ্যামিনো পেপটাইডেজ কার উপর ক্রিয়া করে? ক্রিয়া করে পেপটাইডের উপর। কার উপর ক্রিয়া করে? ক্রিয়া করে পেপটাইডের উপর। এই অ্যামিনো পেপটাইডেজটা ক্রিয়া করে উৎপন্ন করে কি? উৎপন্ন করে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড। উৎপন্ন করে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড। তাহলে এই পেপটাইডের উপর ক্রিয়া করলো কোনটি? করলো অ্যামিনো পেপটাইডেজ। ক্লিয়ার? এরপরে 7 নম্বরে আসছি, ডাইপেপটাইডেজ। এই ডাইপেপটাইডেজের উৎস কোথায়? উৎস হচ্ছে আমাদের আন্তরিক গ্রন্থি। ক্লিয়ার? তো এটি কার উপর ক্রিয়া করে বলতো? এটি ক্রিয়া করে ডাইপেপটাইডের উপর। কার উপর ক্রিয়া করে? ডাইপেপটাইডের উপর। ডাইপেপটাইডের উপর ক্রিয়া করে কিসে পরিণত হয়? পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। কিসে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিডে। ক্লিয়ার? দেখো এরপরে পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইমের যে 3 নম্বর প্রকারভেদ রয়েছে, যে লিপোলাইটিক এনজাইম বা ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক। এই ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক মূলত এক ধরনেরই হয়, সেটি হচ্ছে লাইপেজ। ক্লিয়ার? এই লাইপেজ 2 ধরনের হয়। একটি হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, অর্থাৎ প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে খরিত হয়। অপরটি হচ্ছে ইন্টেস্টিনাল লাইপেজ বা যেটি আন্তরিক গ্রন্থির থেকে খরিত হয়। ক্লিয়ার? এই 2 ধরনেরই লাইপেজ পরিলক্ষিত হয়। একটি হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, যেটি হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থির থেকে খরিত হয়। অপরটি হচ্ছে ইন্টেস্টিনাল লাইপেজ, যেটি হচ্ছে আমাদের আন্তরিক গ্রন্থির থেকে খরিত হয়। তো দেখো এই লাইপেজের কার উপর ক্রিয়া করে? এই যে লাইপেজ কিন্তু ক্রিয়া করে ফ্যাটের উপর। কার উপর ক্রিয়া করে? ফ্যাটের উপর ক্রিয়া করে। ফ্যাটের উপর ক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে উৎপন্ন করে গ্লিসারল। কি কি উৎপন্ন করলো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে দেখো আমি যে 3 ধরনের পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইমস গুলো পড়ালাম, সেগুলো আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু এভাবেই মনে রাখবে। এগুলো এটার ঘাড়ে ওটা উঠে যাবে, তার ঘাড়ে সেটা চলে যাবে। অবশ্যই চলে যেতে পারে, কারণ এগুলো তুমি যদি বারবার যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু মনে রাখা খুবই অসম্ভব। সো প্রত্যেকটি টার্ম ধরে এক একটা জিনিসকে মনে রাখার চেষ্টা করবে। তাহলে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো বুঝতে অসুবিধে হয়, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।